মেজো মামি, ছোটবেলায় টস খেলেছেন না? সুরাইয়া এবং মেহনুর এই দুজনের নামেই দুটো চিরকুট লিখব। আপনাকে যে কোনো একটা চিরকুট শুধুমাত্র একবার উঠাতে বলবো। চিরকুটে যেই নাম আসবে সেই ব্যক্তি আমার জিপে বসবে, আর যে বাদ যাবে সে নিটি ও ফারিনের সাথে বসবে। ওই মাইক্রোতে একটা সিট খালি, এই জিপেও একটা সিট খালি। বাকিটা বুঝেছেন তো? চিরকুটের কথা শুনে সবাই আল্লাহ আল্লাহ করতে লাগলো। চিরকুটের নামটা যেন মেহনুরই হয়, আর মেহনুরই যেন মাহাতিমের পাশে বসে আসতে পারে। সবাই এক মনে জিকিরের তুফান লাগিয়ে দিল। অন্যদিকে পকেট থেকে ছোট কাগজ বের করে দু টুকরো করে নিল মাহাতিম। চিরকুটের নাম বসিয়ে সুন্দর করে ভাঁজ করলো। দুহাতের মুঠোয় একবার ঝাঁকি মেরে শেফালিকে তুলতে বলল। শেফালি অনেক চিন্তা করে 2 মিনিট সময় নষ্ট করে একটা চিরকুট বাছাই করলো। সেই বাছাইকৃত চিরকুট খুলেই দেখতে পেল সেখানে 4টা অক্ষরে মেহনুর লেখা। শেফালির মুখে এক ডলা কালি মাখার মতো কালো হয়ে গেল। অপরদিকে গাড়ির ভেতরে সবাই চাপা খুশিতে আবেগ আটকে রাখলো। মাইক্রো দরজা টান দিয়ে আটকানো হলো, আর শেফালির সামনে দিয়েই মাহাতিমের পাশে এসে মেহনুর দাঁড়ালো। জিপে ওঠার জন্য কোনো প্যাডেল না থাকায় উঠতে সমস্যা হচ্ছিল মেহনুরের। সেটা দেখে মাহাতিম ওর দিকে হাত বাড়িয়ে দিলে মেহনুর সেটা ধরল না। মাহমুদাকে ডেকে মায়ের হাত ধরে জিপে উঠে বসলো মেহনুর। সবাইকে বিদায় জানিয়ে মাইক্রোটা আগে ছুটল। এরপর শান বাজিয়ে ধুলো উড়িয়ে মাহাতিমের জিপ চলল। শত গালি, শত ধিক্কার, শত ভৎসনা করে উঠানেই দাঁড়িয়ে শেফালি কঠোর চোখে রাগী দৃষ্টিতে ছাড়খাড় করে গালাগাল করতে লাগলো মেহনুরকে। ওনার মেয়ে সুরাইয়ার জন্য গলার কাটা হিসেবে এই মেহনুর যেন পয়দা হয়েছে। সবাই বাড়ির ভেতরে চলে গেলে মুষ্টিবদ্ধ করে থাকা শেফালি মাটির দিকে তাকালো। মাটিতে দুটো চিরকুট দেখে দু হাতে দুটো উঠিয়ে নিল। একটা খোলা চিরকুট, অপরটা বন্ধ। শেফালি বন্ধ চিরকুটটা খুলে স্থির হয়ে গেল। রাগে সমস্ত শরীর দপদপ করে জ্বলে উঠল। দুটো চিরকুটেই একই অক্ষর, একই বর্ণ, একই শব্দ যেন লেখা। 4টা গোটা গোটা অক্ষরে মেহনুর শব্দ লেখা। মাইক্রো গাড়িটা 10 হাত ডিস্টেন্স নিয়ে এগিয়ে আছে। বেশ দূরত্ব নিয়ে পেছন থেকে মাহাতিমের জিপ চলছে। ভোরের বাতাসটা স্নিগ্ধ শীতল হয়ে গা কাঁপিয়ে দিচ্ছে। পূবের সূর্যটা ধীরে ধীরে অন্ধকার চিরে উদিত হচ্ছে। রাস্তাঘাট বড্ড শান্ত, নীরব, নির্বিকার। কোথাও কোনো মানুষ নেই। রাস্তার দুপাশে ক্ষেতের পর ক্ষেত দেখা যাচ্ছে। মাঝে মাঝে চোখে পড়ছে খালের মতো জায়গা। রাস্তার কাছাকাছি টিনের ঘরবাড়িগুলো বড্ড ভুতুড়ে কায়দায় শান্ত হয়ে আছে। সবাই গভীর নিদ্রায় তলিয়ে আছে। গাড়ির বেগতিক স্পিডের জন্য রাস্তার ধারে ঘুমন্ত কুকুরগুলো চমকিত ভঙ্গিতে মাথা উঠিয়ে দেখছে। দুটো গাড়ি যখন সরু রাস্তা ছেড়ে বউবাজারের দিকে উঠল, তখন গাড়ির স্পিডটা যেন একটুখানি কমলো। জিপে ওঠার পর থেকে মাহাতিম আনসারি যে একদম চুপ মেরে আছে, মেহনুর সেটা ভালোভাবে বুঝতে পেরেছে। এই লোকটা খুবই দক্ষপূর্ণ হাতে জিপের সমস্ত টেকনিক সামলাচ্ছে। চোখ দুটো শান্ত, কঠোর হয়ে সামনের দিকে সজাগ হয়ে আছে। গাঢ় নেভি ব্লু টি শার্টটা আঁটসাঁট হয়ে গায়ে সেটে আছে। পরনের প্যান্টটা ধবধবে সাদা কালার পড়েছে। চোখে কালো সানগ্লাস এবং হাতের বাঁ কবজিতে স্মার্ট ওয়াচ পরা আজ। চুলগুলো জেল দিয়ে সেট করা। মুখের দাড়িও যেন কামিয়ে নতুন করে এসেছে। পরিষ্কার চকচকে ক্লিন কাট গাল দেখা যাচ্ছে। মেহনুর আর চোখে লক্ষ্য করল লোকটা যেন একবারও বামে ফিরে তাকালো না। সেই যে বাড়ির উঠোন থেকে গম্ভীর মুখে জিপে উঠল, তখন থেকে একটা কথাও জিজ্ঞেস করল না। স্বস্তিতে নিঃশ্বাস ছাড়ল মেহনুর। বাকি পথটা যদি এভাবে কাটে তাহলে শান্তিতে সেখানে পৌঁছতে পারবে। কিন্তু এই মুহূর্তে প্রধান সমস্যা হলো প্রচুর শীত পড়েছে। ভোরের সকালটা গ্রামাঞ্চলে শীতের মতোই লাগে। কালো শাড়ি পরুয়া মেহনুর খুব সাবধানে পিঠের পেছন দিয়ে আঁচল টেনে আনলো। সে আঁচলটায় গা ঢেকে হাত দুটো ঢেকে নিল, কিন্তু এতেও যেন শীত নিবারণ হচ্ছে না। দুপাটি দাঁত শক্ত করে ঠোঁট কুঁচকে রইল মেহনুর। সিটে পিঠ লাগিয়ে মাথাটা পেছনে হেলিয়ে দিল। রাতের বেলা উপন্যাস পড়তে গিয়ে বেশ দেরি করে ঘুমিয়েছে, তাই নির্ঘুম থাকার কারণে জিপে ওঠার পরপরই ঘুমের জন্য হাই তুলছে।
মাহাতিম সানগ্লাস পরা থাকলেও মেহনুরের কীর্তিকাণ্ড সবই আর চোখে দেখছে। সানগ্লাসটা শুধুমাত্র ধুলো এড়ানোর জন্য হলেও বর্তমানে মেহনুরের চোখেও ধুলো মেরে দিচ্ছে। মেহনুর কি করছে না করছে সবই সরু দৃষ্টিতে চুপচাপ ভঙ্গিতে পর্যবেক্ষণ করছে। মাহাতিম একবার চিন্তা করলো ওকে একবার সমস্যার কথা জিজ্ঞেস করবে কিনা, কিন্তু পরক্ষণে ওর ইগনোর আচরণ স্মরণ করে কোনো কথাই আর জিজ্ঞেস করলো না। পথিমধ্যে মেহনুর চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে। হাত দুটো ঘুমের জন্য শাড়ির খাবলে ধরা অংশটুকু ছেড়ে দিয়েছে। রাস্তার আঁকাবাঁকা ঝাঁকুনির জন্য বারবার বাঁ দিকে রাস্তার পাশে মাথা হেলে যাচ্ছে ওর। মাহাতিম ড্রাইভ করার সময় হুট করে বাঁয়ে নজর দিতেই তাড়াতাড়ি ওর দিকে হাত এগিয়ে ধরল। মেহনুর ঘুমের ঘোরে কিচ্ছু টের পেল না তখন। আবারও সিটে মাথা লাগিয়ে শরীর ছেড়ে দিল। এদিকে ওর অবস্থা দেখে চিন্তিত হয়ে উঠল মাহাতিম। বারবার ড্রাইভিংয়ের ফাঁকে ওর দিকে সতর্ক দৃষ্টিতে তাকাতে লাগলো। মেহনুর সিট বেল্ট বাঁধেনি। যদি গাটা একবার ছেড়ে দেয় তাহলে এক্ষুনি জ্বলন্ত জিপ থেকে রাস্তায় পড়বে। মাহাতিম কয়েক মিনিট সময় নিয়ে চিন্তা করতে লাগলো। জিপের স্পিডটাও কমিয়ে এনে ওর দিকে নজর দিতে থাকলো। এক পর্যায়ে খুবই ধীর গতিতে জিপ থামিয়ে রাস্তার পাশে এনে রাখলো। স্টিয়ারিংয়ের উপর ডান হাত রাখা মাহাতিমের, বাঁ হাতটা মেহনুরের মাথার দিকে। সেই বাঁ হাতটা সরিয়ে এনে গাড়ির চাবিটা খুলতে লাগলো। মেহনুরের দিকে দৃষ্টি রেখে চোখ থেকে সানগ্লাস সরিয়ে ফেলল। ডান হাতে চশমার দুই ডাট বন্ধ করে সেটা অপ্রয়োজন হিসেবে সামনে রেখে দিল। এদিকে মেহনুর গভীর নিদ্রায় বিভোর হয়ে আছে। ভোরে স্নিগ্ধ পরিবেশে শরীর ছেড়ে ঘুমোচ্ছে। মুখটা বাঁ দিকে ফেরানো বলে মাহাতিম খুব সাবধানে ওর থুতনি ধরে ডানে ফেরালো। অমনি সে লক্ষ্য করল মায়াজালে আবদ্ধ করার মতো ঠোঁট দুটো আজ চকচক করছে। ডাগর ডাগর চোখ দুটোতে চিকন কালো রেখা যাচ্ছে, যে রেখা চোখের শেষ প্রান্তে এসে সম্মোহন কায়দায় বেঁকে গেছে। আজ মেহনুর চোখে আইলাইনার লাগিয়েছে। কমলার ওপর তেল বা জেল লাগালে যেমন চকচকে করে ওঠে, মেহনুরের ঠোঁট দুটো তখন স্বর্ণরৌদ্রের ঝিলিক পেয়ে চকচক করছে। গালের তর্জমা এতটাই সূক্ষ্মভাবে করেছে যে রুমাল দিয়ে ঘষা দিলেও সেই গালের কোনো পরিবর্তন দেখা যাবে না। মাহাতিম ওর মুখের দিকে সূক্ষ্ম চাহনিতে তাকিয়ে থাকলে হঠাৎ ওর দিকে ডান হাত বাড়িয়ে দিল। সেই হাতটা ধীরে ধীরে মেহনুরের ঘুমন্ত মুখের উপর চলে আসছিল। গালের উপর আঙুলের আলতো পরশ লাগিয়ে মাহাতিম ওর দিকে অনিমেষ নেত্রে তাকিয়ে রইল। ঘুমন্ত মেহনুর গালের উপর আলতো স্পর্শ পেয়ে খুবই মৃদুভাবে কেঁপে উঠল, কিন্তু ঘুমের জন্য চোখ আর খুলল না। মাহাতিম ওর গাল থেকে হাত সরিয়ে কোলের দিকে দৃষ্টি দিল। শীতের জন্য আঙুলের নখগুলো নীল হয়েছিল। মাহাতিম সেই হাতের উপর তর্জনী ও মধ্যমা আঙ্গুল বসিয়ে চেক করতে লাগলো। আসলেই শরীর ঠান্ডা হয়ে আছে। গায়ে যেই শাড়িটা পরেছে সেটাও তেমন মোটা না, সুতির কালো শাড়ি, যার পাড়টা বেশ মোটা। মোটা পাড়টা রক্ত জবার মতো লাল। সেই লাল রঙের উপর সোনালি বুননের কারুকাজ। মাহাতিম ওর হাত থেকে আঙুল সরিয়ে ওর মুখের দিকে তাকালো। যদি সামান্যতম অধিকার থাকতো, নিজের দেহে যতটুকু উষ্ণতা আছে সব পিলিয়ে দিয়ে শীত নিবারণ করে দিত। মাহাতিম ওর মুখ থেকে দৃষ্টি সরিয়ে ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। সামনে তাকিয়ে দেখল সৌভিকদের গাড়ি যথেষ্ট দূরে চলে গেছে। মাহাতিম কিছু একটা চিন্তা করে আবার জিপে চাবি ঢোকালো। জিপটা যথাসম্ভব ধীরে স্টার্ট দিয়ে মেহনুরের ঘাড়ের পাশ দিয়ে বাম হাত ঢুকিয়ে দিল। ওর বাম হাতটা মেহনুরের বাম বাহুটা আলতো করে ধরল। ধরতেই জিপটা স্টার্ট দিয়ে চালাতে লাগলো মাহাতিম। মেহনুরের গায়ে সিটবেল্ট বাঁধাটা সম্ভব না, ওর পিঠের পেছনে চাপা পড়ে আছে কালো বেলটা। তাই মাহাতিম কায়দা করে ওর বাহুটা ধরে থাকলো। ডান হাতে স্টিয়ারিং ঘুরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা ধরল। মাইক্রোর মধ্যে ভীষণ রেগে আছে সাবির। সুরাইয়ার গালে ঠাস করে দুইটা চড় মারতে পারলে কলিজায় মারাত্মক শান্তি লাগতো। ওর মতো থার্ড ক্লাস মেয়ে আর হয় না। আগে জানলে জীবনেও এটাকে ট্যুরের জন্য আনতো না। সৌভিকও বিরক্ত মুখে ড্রাইভ করছে। ট্যুরের জন্য বের হয়েও মেজাজ চরম বিগড়ে আছে। নীতি অধৈর্য হয়ে ঘুমের জন্য মিথ্যে অভিনয় করছে। প্রীতি না পারতে ওর চাপাবাজির কথা গিলছে। শাহনাজ সাবা কিছু বলতে পারছে না। সিয়াম, তৌফ, শামিক ও ফারিন নিজেদের মধ্যে ফোনের কনভারসেশন চালাচ্ছে।
ফারিন মেসেজের বার্তায় বলল, ভাই আর টলারেট নিয়ে পারতেছি না, মিথ্যা বলারও একটা লিমিট থাকে। এই মেয়ে তো সেই লিমিটও লাথি মেরে সরিয়ে দিয়েছে। কি কুচি করো বড়। ফারিনের অবস্থা পড়ে সবার আগে তৌফের মেসেজ আসলো। বিশ্বাস কর ফারিন, আমি আগে জানলে ওরে বাথরুমের মধ্যে আটকাইয়া আসতাম, কিন্তু তৌফ একটু মেসেজ পাঠাতেই বাকি মেসেজটুকুর জন্য টাইপ করতে থাকলো, কিন্তু ততক্ষণে সিয়াম দুটো রাগের ইমোজি পাঠালে তৌফ টাইপিং বন্ধ করলো। আর সঙ্গে সঙ্গেই ভীষণ রাগ দেখিয়ে গজগজ ভঙ্গিতে সিয়াম বলল, আমি বিসমিল্লা বইলা ওরে গুয়ের টাঙ্কি বরাবর লাথি মারতাম। এরপর যে বৃষ্টি অবস্থাটা হইতো ওইটা সুন্দর করে ক্যাপচার করতাম। সিয়ামের কথায় ঠোঁট টিপে হাসল সবাই, কিন্তু হাসির আভাসটুকু কাউকে বুঝতে দিল না। ফারিন সবার সাথে মেসেজ করতেই হঠাৎ মাহাতিমের কথা মনে পড়ল। মাথা ঘুরিয়ে তৎক্ষণাৎ পিছু ফিরে দেখল মাহাতিমের জিপটা এখন একদমই দেখা যাচ্ছে না। মাহাতিমের কিছু হলো কিনা সেটা জানার জন্য চটপট ওর নাম্বারে কল করলো ফারিন। মাহাতিম ড্রাইভ করা অবস্থায় লেফট পকেটে ভাইব্রেট অনুভব করলো, কিন্তু দুই হাতে দুই কাজ করতে থাকলে ফোনটা আর ধরল না। ফারিন কিছুটা উদ্বিগ্ন হলেও আর কল করলো না। এদিকে সুরাইয়া সৌভিকের উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি গাড়ি থামাও, রাস্তার পাশে কি সুন্দর দৃশ্য যাচ্ছে, আমি কয়টা ছবি তুলবো। সুরাইয়ার নির্বুদ্ধিতা দেখে ফারিন ওই মুহূর্তে চটে উঠল। ওর দিকে দৃষ্টি দিয়ে রাগী গলায় বলল, তোমার সমস্যা কি? কি শুরু করছো? তুমি দেখছো না আমরা ট্যুরের জন্য বের হচ্ছি, বারবার এমন আহ্লাদে ঠং করছো কেন? আমাদের কি তোমার মেয়ের মতো হাবড়ে পেয়েছো? যখন যেটা করতে বলবে আমরা সেটাই লাফিয়ে লাফিয়ে করবো। ফারিনের তেজালো কণ্ঠ শুনে নীতি চটপট চোখ খুলে তাকালো। প্রীতিও বিস্ময় চাহনিতে ফারিনের দিকে তাকিয়ে আছে। ফারিন ওদের চেয়ে ছোট হলেও কাজের বেলায় মারাত্মক রাগ দেখাতে পারে। এই মুহূর্তে সুরাইয়া ওর চেহারা দেখে ভ্রু কুঁচকে চুপ মেরে আছে। ফারিন ওর চুপটি দেখে দৃঢ় কণ্ঠেই বলল, তোমার আচরণ যে বেলাল্লাপনা সেটা কি জানো? ফালতু মেন্টালিটির মেয়ে। যে কানটি একটু খুলে শোনো, এখানে যদি সামান্যতম আওয়াজ করো আমি এক্ষুনি মাহিতিম ভাইকে ডেকে তোমার খবর করিয়ে ছাড়বো। মাহিতিম ভাই কিন্তু তোমার একদম দেখতে পারে না। তুমি যদি এখানে এসে তেরিং বেরিং করছো, ভাইয়া এক আছাড় মেরে তোমার হাড্ডিগুলো গুঁড়ো করে দেবে। ফারিনের কাটকাট কথা শুনে সুরাইয়াও তেলে বেগুনে জ্বলে উঠল। মারাত্মক ক্ষিপ্ত হয়ে গরম গলায় বলল, তোমার সাহস তো কম না, আমাদের বাড়িতে এসে আমাকেই ভয় দেখাচ্ছ। আমি দাদুকে যদি বিচার দিই তাহলে তোমাদের সবাইকে সোজা করে দিবে। ফারিনও এক ধাপ তাচ্ছিল্যের সুরে বলে উঠল, তোমার দাদা ভাইকে বলে তোমার আনছে কখনো ভয় পায় না। আমার ভাইয়াকে রাগিয়ে দিলে সে তোমার দাদাকেও মান্য করবে না। এ কথা শুনে সুরাইয়া যেন ক্ষান্ত হলো না। ঝগড়ার জন্য গায়ে পড়ে লাগতে যেয়ে ফারিনের হাত মুচড়ে ধরল। চলন্ত গাড়িতে এমন অপ্রকৃতস্থ কাণ্ড দেখে সবাই আশ্চর্য হয়ে তাকালো। সৌভিক বারবার ওদের শান্ত হওয়ার জন্য চিল্লাচ্ছে। নীতি পাশ থেকে সুরাইয়ার হাত ধরে সরাতে যাচ্ছে, কিন্তু সুরাইয়া আরো হিংস্র হয়ে ফারিনের হাতে নখ বসিয়ে দিচ্ছে। এক পর্যায়ে এমন হাতাহাতি বেড়ে গেলে ফারিন কোনো মতে হাত ছুটিয়ে ঠাস করে এক থাপ্পড় মারে। সুরাইয়া থাপ্পড় খেয়ে আরও রেগে মেগে ওর দিকে দাঁত চিপিয়ে ঝাঁপিয়ে পড়ে। ওদের দুজনের অবস্থা যখন সাংঘাতিক মাত্রায় পৌঁছে গেল, তখন সৌভিক বাধ্য হয়ে গাড়ির ব্রেক কষে মাইক্রো থেকে নামলো। এক টান দিয়ে মাইক্রোর দরজা খুলে ফারিনকে দ্রুত ছাড়িয়ে মাইক্রো থেকে বের করলো। অন্যদিকে নীতির সাইড থেকে দরজা খুলে দিল সিয়াম। নীতিও বাইরে বের হলে সুরাইয়ার হাত ধরে নামলো। দুজন দুপ্রান্তে দাঁড়িয়ে অনবরত হাঁপাচ্ছিল। সৌভিক তাড়াতাড়ি ফারিনের জন্য বোতল এনে ওকে শান্তভাবে খাইয়ে দিল। ফারিন যখন সৌভিকের দিকে হাত বাড়িয়ে বোতল চাইল, তখন কবজির জায়গাটায় খামচির দাগগুলো দেখতে পেল। সৌভিক ওর হাত টেনে কপাল সামান্য কুঁচকে বলল, ওই ডাইনি তোকে খামচি মেরেছে? ফারিন রাগী দৃষ্টিতে রাস্তার ওপারে সুরাইয়ার দিকে তাকিয়ে আছে। ফারিনের অমন চাহনি দেখে আর কিছু বলল না সৌভিক। চুপচাপ গাড়ি থেকে ফার্স্ট এড বক্স এনে মলম লাগিয়ে দিল। অন্যদিকে সুরাইয়া যখন গাড়ি থেকে নামলো, তখন শাহনাজও চরম ক্রুদ্ধ হয়ে গাড়ি থেকে বের হলো। হাঁপাতে থাকা সুরাইয়ার দিকে কঠিন একটা চর কষিয়ে মারল শাহনাজ।
টানা 2টা চড় খেয়ে বাকবুদ্ধি হারিয়ে স্তব্ধ হয়ে গেল সুরাইয়া। গালে হাত রেখে শাহনাজের জন্য কিছু বলবে, অমনি শাহনাজ তর্জনী উঠে কঠিন সুরে বলল, তুই যদি বাড়াবাড়ি করিস আমি এক্ষুনি তোকে বাড়ি পাঠিয়ে দিব। তোর আচরণ, তোর স্বভাব, তোর কথাবার্তা সবকিছু লাগাম ছাড়া হয়ে গেছে। তুই জানিস তুই ফারিনের সাথে কি করেছিস? মেয়েটাকে এমন ভুল কথা বলেছে, তুই ওর উপর ঝাঁপিয়ে পড়লি। আজব একটা। আজ একটা কথাও তুই বলবি না, একটা কথা বলবি না। মেজমা তোকে কি শিখিয়ে পিকনিকে পাঠিয়েছে আমি জানি না, কিন্তু পরবর্তীতে আর যদি এরকম কিছু দেখি তোকে আমি খুব মারবো, তুই সাবধানে থাক। শাহনাজ কথাগুলো বলে সশব্দে গাড়িতে উঠে বসলো। সাবার দিকে মুখ ঘুরিয়ে একই সুরে বলল, ওর কোনো কাজে তুই হেল্প করবি না। আমার ফোনটা এখন থেকে তুই রাখবি, ওর হাতে ভুলেও যেন না দেখি। দরকার পড়লে মেহরুনের কাছে মোবাইল রেখে কাজ করবি, মনে থাকে যেন। বোনদের এমন শাসন অবস্থা দেখে সবাই একটু শান্ত হলো। আবারও নিজ নিজ জায়গায় উঠে গাড়ি স্টার্ট দিয়ে ফেলল। সুরাইয়া মুড়ো ভঙ্গিতে নীতির জায়গায় বসেছে এখন। জানালার পাশে বসে চুপ করে আছে। নীতি এখন মাঝখানে বসে ফারিনের মাথাটা টেনে কাঁধে হেলিয়ে রেখেছে। ফারিনও নীতির হাত ধরে চোখ বন্ধ করে দিয়েছে। একটা অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য মাইক্রোর আমেজটা ক্ষুণ্ণ হলো, তাই পরিস্থিতি বদলানোর জন্য গাড়িতে একটা ফুল ভলিউমে গান ছাড়লো। এলেন ওয়াকারের ফেডেড গানটা ছেড়ে দিতেই সবাই জার্নিটা নিজ মনে উপভোগ করতে লাগলো। গাড়ির সর্বত্র যেন সুর ছড়িয়ে পড়ল, হোয়ার আর ইউ নাও, হোয়ার আর ইউ নাও, হোয়ার আর ইউ নাও। গ্রামের দৃশ্য চলছে দুপাশে, সবুজ গাছপালা যেন সাক্ষী হিসেবে থাকছে। অরণ্যময় গ্রামের পিচঢালা পাকা রাস্তার ওপর তুমুল স্পিডে জিপ ছুটছে। বাতাসের ঠান্ডা ঝাপটা মুখের উপর পড়ছে বারবার। রাস্তায় যতবার বাঁক নিতে হয়েছে ততবারই ধরতে হয়েছে ঘুমন্ত মেহনুরের বাহু। 5 আঙ্গুলে হালকাভাবে চেপে ধরতেই পায়ের নিচ থেকে কতবার সমস্ত শরীর শিরশির করে উঠেছে সেই জ্ঞানটুকু নেই মাতিমের। অদম্যভাবে নিজেকে সামলানোর চেষ্টায় মেহনুরের দিকে তাকানো বন্ধ করেছে। বারবার নিজের মনে আওড়ে যাচ্ছে, আর মাত্র কিছুক্ষণ ডুড, ডোন্ট বি ডিস্ট্র্যাক্ট, তুই ওর দিকে আর তাকাবি না। মাহাতিম সত্যিই আর তাকালো না। চোখের উপর সানগ্লাস এঁটে নিজেকে আরও শক্ত করে নিল। রিসর্টের সরু মেটো পথটা দেখতে পেয়ে হাত ছেড়ে বাঁচল। জিপ সেদিকে ছুটিয়ে দিতেই 5 মিনিটের ভেতর রিসর্টের সামনে এসে থামল। মাইক্রো গাড়িটা খালি পড়ে আছে, তার মানে সবাই এতক্ষণে ঘোরাঘুরি করে ফেলেছে। মাহাতিম এবার মেহনুরের দিকে মুখ ফিরিয়ে তাকালো। ঘুমন্ত মেহনুরকে জাগাতে গিয়ে উচ্চ শব্দ আর করল না। চুপচাপ ওর মুখটার দিকে ধীরে সুস্থে এগিয়ে গেল। চোখের সানগ্লাসটা মাথায় বসিয়ে মেহনুরের বাহু থেকে হাত সরাতে লাগলো। খুবই সাবধানে ওর ঘাড়ের পেছন দিয়ে হাত বের করে আনলো। পুরো হাতটা মারাত্মক ঝিমঝিম করছিল ওর। ব্যথাটা কমানোর জন্য কনুইয়ের মাঝে ভাঁজ করে 2বার হাত টানা মারল। এরপর মেহনুরের জন্য ওই অবস্থাতেই গলা চড়িয়ে বলল, ঘুম থেকে উঠো। হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? তোমাকে উঠতে বলা হয়েছে, এক্ষুনি ওঠো। মাহাতিমের চড়ানো গলার আওয়াজ শুনে ধরফরিয়ে উঠল মেহনুর। আধো আধো চাহনিতে কপাল কুঁচকে মেহনুরের দিকে তাকালো। কয়েক মিনিট ওই দৃষ্টিতে তাকিয়ে থাকতেই শেষে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। মাহাতিমও পাল্টা দৃষ্টি ছুড়ে ওর নিদ্রাভঙ্গ মুখটা দেখছে। ঘুম থেকে ডেকেছে বলে পেঁচার মতো মুখ করে রেখেছে। মাহাতিমের দিকে ঘুম ঘুম চাহনিতে গলা নামিয়ে বলল, কোথায় আছি? বুবুরা কোথায়? মেহনুরের অবস্থা দেখে মাহাতিমের প্রচুর হাসি পেল। নিজের হাসিটা সামলে নিয়ে মেহনুরের দিকে গম্ভীর মুখে তাকালো। ওকে ভয় দেখানোর জন্য দৃঢ় কণ্ঠে বলল, আমার জায়গায় তরুণ হলে যা করতো সেটাই করতে অন্য জায়গায় নিয়ে এসেছি। এখানে কোনো মানুষ নেই, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আমার কাছে যদি ভালোই ভালোই সম্মতি দাও তাহলে তোমার জন্য কোনো কষ্টদায়ক সিচুয়েশন করব না। মেহনুর নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের পলক স্থির করে ঢোক গেলছে। মেহনুর ভয় পেতে শুরু করেছে কিনা এখনো মাহাতিম শিওর হতে পারছে না। তবুও আর সময় নষ্ট না করে জিপ থেকে লাফ দিয়ে নামলো মাহাতিম। জিপের সামনে দিয়ে ঘুরে এসে মেহনুরের দিকটা এসে দাঁড়ালো। মেহনুর এখনো অবুঝ দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকিয়ে আছে। মাহাতিম আর কাহিনী না করে ওর দিকে হাত বাড়িয়ে দিল। চোখ দিয়ে হাতের দিকে ইশারা করে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল,
হাত বাড়িয়েছি, হাতটা ধরে নামো। যদি একটু অবাধ্যতা করো তাহলে এই হাত দিয়েই আনএক্সপেক্টেড কাণ্ড ঘটিয়ে ফেলবো। মেহনুর আবারও ঢোক গেলল। জিহ্বার আগাটা দিয়ে ঠোঁট সামান্য ভিজিয়ে নিল। দৃষ্টি নত করে হাতের দিকে তাকিয়ে খুব সাহস করে কোল থেকে হাত উঠালো। মেহনুরের নরম হাতটা আরও একবার ধরার জন্য প্রচণ্ড উৎকণ্ঠায় নিঃশ্বাস ভারী হচ্ছিল মাহতিমের। নিজের ভেতরকার অবস্থা কাহিল হয়ে গেলেও অনর অবস্থায় অটল হয়ে রইল সে। মেহনুর নিরুপায় হয়েই হোক বা মাহাতিমের ভয়ের চোটে সে নিঃশব্দে মাহাতিমের হাতটা প্রতিটি আঙুল দিয়ে আঁকড়ে ধরল। নামার জন্য সমস্ত ভর মাহাতিমের শক্ত হাতের উপর ছেড়ে দিতেই মাহাতিমের প্রশস্ত বুকটা অজানা প্রাপ্তিতে দুমড়ে মুচড়ে এলো। সাথে সাথেই তুমুল উত্তেজনায় বুক ভর্তি লম্বা নিঃশ্বাসের টান পড়ল মাহাতিমের। তাড়াতাড়ি নিজেকে সংবরণ করার জন্য নিঃশ্বাস টেনে সেটা নিঃশব্দে ছেড়ে দিতে লাগলো। নেশা কি ভর করেছে শরীরে, নাকি নেশার উপাদান দেহের কোষাগারে পৌঁছে গেছে? বিশাল রিসর্টটা গাছপালা দিয়ে আবৃত, রাস্তাগুলো সবুজ ঘাস দ্বারা বিস্তৃত। জায়গাটা সম্পূর্ণ কোলাহলমুক্ত এবং পুরোপুরি জনশূন্য। সবাই যখন ঘুরে ঘুরে পুরো রিসর্ট দেখে ফেলল, তখন দুপুরের তপ্তময় সূর্যটা মধ্য গগনে ঠাঁই নিল। দুপুরের খাবার তৈরিতে ম্যানেজার এসে মেনু নিয়ে গেল, সেই সঙ্গে গোসলের জন্য সবকিছু দেখিয়ে গেল। রিসর্টের ভেতর 8টা কটেজ, প্রতিটি কটেজে 2টো করে রুম আছে। মাঝখানে খোলা সবুজ মাঠ, ডান দিকে সারিবদ্ধ 3টা কটেজ রয়েছে। ছেলেরা আলাদাভাবে থাকার জন্য দূরের 3টা কটেজ পছন্দ করলো। মেয়েরা নিজেদের জন্য অপোজিট দিকের 5টা কটেজে চলে গেল। সবাই নিজেদের রুম গুছিয়ে আলমারিতে কাপড় তুলে গোসলের জন্য বের হলো। মাঠের মাঝখানে 2 পক্ষ উপস্থিত হলে সৌভিক সবার আগে চঞ্চল মুখে বলল, তোমরা সাঁতার জানো? চলো পানিতে নামি। সৌভিকের উত্তেজনায় পানি ঠেলে বাধা দিয়ে বলল মাহাতিম, একদম না, আজকে জার্নি করেছিস, আজকে পানিতে নামার কথা উঠাবি না। গোসল সেরে সবাই রুমে যেয়ে রেস্ট নিবি। অ্যাটলিস্ট কাল পানিতে নামার চিন্তা করবি। মাহাতিমের কথার উপর কেউ স্পর্ধা দেখাতে পারল না। এখানে বাথরুম সংখ্যা মাত্র 2টা, তাও 2টো বাথরুম একসাথে সেট করা। কাজেই বাথরুমের জন্য ভোগান্তিতে একটু হলেও পড়তে হলো। সবাই লাইন ধরে গোসলের জন্য সিরিয়াল লাগিয়ে বসলো। সেই সিরিয়াল মোতাবেক মাহাতিমের সিরিয়াল লাস্টে এসে ঠেকলো। মাহাতিম খুবই শান্ত মুখে বলে দেয়, গোসল নিয়ে তাড়াহুড়ো নেই, কাজে ঠিকঠাক মতো সবাই যেন গোসল সেরে নেয়। রুমে এসে বিছানার উপর ক্লান্ত দেহ রাখলো মাহাতিম। চোখ দুটো বন্ধ করে কপালের উপর কবজি তুলে রাখলো। পিলপিল করে সময় চলে যেতেই গোসলের জন্য মাহাদি ওকে ডাকতে এলো। মাহাতিমকে ঘুমন্ত অবস্থায় বিছানায় দেখে মাহাদি না ডেকেই বাইরে চলে গেল। বাইরে গিয়ে সাবিরকে বলল, মাহাতিম এখন ঘুমোচ্ছে, কেউ যেন এখন ভাইয়াকে না ডাকে। তেজিময় সূর্য তেজ হারিয়ে পশ্চিম আকাশে হেলতে লাগলো। চারদিকে তাপদাহ অনেকখানি কমে গেল। গোলাপি রঙের স্নিগ্ধ পর্দায় পুরো নীল আকাশ ঢেকে গেল। পাখির কলরবে মুখর হলো রিসর্টের পরিবেশ। গাছগুলোতে প্রচুর পাখি ডানা ঝাপটানি দিচ্ছে। বিকেলের আজানটা শেষ হতেই সৌভিক, নীতি, সানাজরা নদী তীরে ঘুরতে গেছে। মাহাদি নিজ মনে ঘুমন্ত মাহাতিমের পাশে সিওসি খেলছে। অনেকক্ষণ পর মাহাতিমের ঘুমের রেশ পাতলা হলো। চোখের উপর থেকে হাত সরিয়ে ধীরে ধীরে চোখের পাতা খুলল। ছোট ছোট চোখে চারপাশে তাকাতেই আধো অন্ধকারে জানালার পাশে মাহাদিকে দেখতে পেল। সেই ঘুম জড়ানো শান্ত কণ্ঠে মাহাতিম ওর উদ্দেশ্যে বলল, তুই আমার রুমে কি করছিস? মাহাদি পেছন থেকে কণ্ঠ শুনে তড়িৎ গতিতে মাথা ঘুরালো। ও পেছনে ঘুরতেই মাহাতিম 2 হাতের তালুতে ভর দিয়ে শোয়া থেকে উঠে বসল। মাহাদির হাতে নিজের মোবাইল ফোনটা দেখে আবার প্রশ্ন ছুড়ে বলল, তুই ওদের সাথে ঘুরতে যাসনি? মাহাদি ড্যাব ড্যাব করে ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো। মাহাতিমের দিকে সম্পূর্ণ ঘুরে সিওসি খেলা স্টপ করে ফোনটা ওর দিকে এগিয়ে দিল। স্বাভাবিক সুরে প্রসন্ন ভঙ্গিতে বলল, তুমি একা রুমে থাকবে দেখে আমি ওদের সাথে যাইনি। ধরো মোবাইল ধরো, ব্যালেন্স নেই, টাকা ভরে ফোনটা আবার 2 মিনিটের জন্য দিও। ভ্রু উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মাহাতিম। ফোনের ব্যালেন্স শেষ করে আবার গেম খেলার জন্য হুকুম করছে, কিন্তু সেই কথাটা দূরে ঠেলে বর্তমানে ওর উদার অবস্থা দেখে বিস্মিত হলো।
দুই চক্ষু দিয়ে ওর আপাত মস্তক বুলিয়ে কৌতূহল গলায় বলল, তোর ভেতরে এত দরদ আসলো কিভাবে? মাহাদি ওর হাতটা টেনে ঘায়ের জায়গাটা দেখিয়ে বলল, তুমি হাতের জন্য খাবার খেতে পারো না ভাইয়া, তাই খাইয়ে দেওয়ার জন্য বসে আছি। তোমাকে খাইয়ে দিয়ে আমি ওদের কাছে চলে যাব। মাহাতিম নিজের হাতের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। এইটুকুনি মাহাদি ভাইয়ের জন্য অপেক্ষা করছে, কখন ভাইকে খাইয়ে দিবে সেটার জন্য ঘোরাও বন্ধ রেখেছে। মাহাতিম কিছু বলল না, ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে নামতে লাগলো। ফ্লোরে 2 পা ফেলে দাঁড়িয়ে যেতেই মাহাদির উদ্দেশ্যে বলল, তুই ওদের কাছে যা, আমার হাতে কোনো ব্যথা নেই। তাছাড়া এখনো আমি গোসল করিনি, আমি এই মুহূর্তে খাবো না। তুই ওদের কাছে যেয়ে ঘোরাঘুরি কর, যা। মাহাদি অটলভাবে বলে উঠল, আমি যাব না, তুমি গোসল করো। মেহনুর আপুর কাছে যাচ্ছি, তোমার গোসল শেষ হলেই ম্যানেজার বেটাকে খাবার আনতে বলে দিব। মাহাতিম ভ্রু কুচকানো অবস্থায় মৃদু হাসল। সেই হাসিতে গোসলের জন্য কাপড় নিয়ে বেরিয়ে গেল। এদিকে সৌভিকরা নদীর পাড়ে বসে গোল আড্ডা বসিয়েছে। সুরাইয়াকে নিয়ে শাহনাজ সাবা অন্যদিকে বসেছে। এটা নিয়ে প্রথমে দ্বিমত যুদ্ধ চললেও পরে নীতির কথায় 2 দল আলাদা হয়ে বসেছে। এই সুযোগে ফারিন মিলে কটেজের জন্য প্ল্যান বানানোর প্রস্তাব দিল। স্বামীক এবার নিচু সুরে সবার উদ্দেশ্যে বলল, এইবারের প্ল্যান কিন্তু ক্রিটিক্যালি হবে, সবাই একটু বেশি সতর্ক থাকবে। মহাতিম ভাইয়ের কান যে খরগোশের মতো সোজা আর বিড়ালের মতো তীক্ষ্ণ, এটা সবাই জানে। ভাইয়ের চোখে ধুলে দেওয়াটা চটিখানি ব্যাপার না, যে করেই হোক মেহনুরকে একবার ভাইয়ের দিকে ঠেলতে হবে। ভাইয়ের অবস্থা দেখে যা বুঝলাম, সে মোটামুটি লাইনে এসে গেছে। এখন শুধু পোল্ট্রি মুরগির ভেতরে কাফন ধরিয়ে দিলেই কাজ ফিনিশ। এটার জন্য মেহনুরকে এখন ধাক্কা মেরে ভাইয়ের কাছে পাঠাতে হবে। কথার মাঝখানে দাড়ি বসিয়ে নীতি প্রশ্ন করে বসলো, মাহাতিম ভাইয়াকে দু চোখে দেখতে পারে না মেহরুন। একটা বার চিন্তা কর, মাহাতিম ভাইয়ার বডি দেখে সামিকের এক্স পর্যন্ত বেহায়া হয়ে গিয়েছিল। কতদিন ভাইয়ার পিছু পিছু ঘুরেছে, অথচ পাত্তা পায়নি। আর এদিকে সামনাসামনি ওপেন চেষ্টা দেখার পরেও মেহরুনের মধ্যে কোনো ফিলিংস আসেনি। নীতির কথার যুক্তি টেনে তৌফ খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, মেয়েদের পটানোর জন্য লুইচ্চা মার্কা কাণ্ড করতে হইব। আমি খালি আশ্চর্য হই এই শালা মাহতিম চুতুমরানি এত ভদ্র সাইজা আছে কেন? শালা তো 1 নাম্বার খচ্চর। আড্ডায় থাকলে কি দুষ্টু মার্কা কথা বলতো, লজ্জায় আমি নিজেই উইঠা যাইতাম। ওই বান্দা সুন্দরী খানায় একেবারে সাধু সাইজা গেছে, অজ্ঞা ভাবতেও বুকটা ব্যথা করতেছে ভাই। তৌফের কথায় চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ালো সৌভিক। অন্যমনস্ক সুরে ভাবুক স্টাইলে বলল, মাহতিম তো চরম অসভ্য, কিন্তু ওই রকম উগ্র অসভ্যতামি তো ও করে না। এখানে যে রূপ দেখতাছি এটা আসলেই মানা যায় না। ও কি ট্রাম্প কার্ড ফেললো নাকি আমি আসলেই বুঝতে পারছি না। মাহাতিম যদি চালাকি করে, সিরিয়াসলি সেটা ধরা বোঝার বাইরে, কোনো সুযোগই নেই সেটা টের পাওয়ার। হঠাৎ সৌভিকের পিঠে দুম করে কিল মারল সিয়াম। ভ্রু দুটো মারাত্মক কুচকে বিরক্ত মুখে বলল, কাঠের খরম দিয়ে যদি তোর ঘিলুটা পাড়াইতে পারতাম। তোরা কি এখানে চুলের প্ল্যানিং করতে বসছস? মাতেম কি করতেছে, কি করব ওগুলো ভেবে কাজ আছে? মেন পয়েন্টে আইসা প্ল্যান বানাইতে পারস না, শালা খবিসের দল। সিয়ামের কথা শুনে এবার সবাই ভ্রু কুচকে তাকালো। মনে মনে সবাই ক্ষুব্ধ হয়ে গেলেও সবাইকে চুপ করিয়ে দিয়ে তৌফ মুখ খুলল, আমার প্লাস্টিকের জুতা যদি তোর মেইন পয়েন্টে মারি, জানোস তো কি হইব? একেবারে গলা কাটা মুরগির মতো দাপাইতে থাকবি। সিয়াম সাথে সাথে বা ভ্রু উঁচু করে তীক্ষ্ণ সুরে বলল, বল দিয়ে ক্রিকেটে স্ট্যাম্প ফালাইতে পারে না, হাওড়া কান্ত আইসে মেন পয়েন্টে টার্গেট শিখাইতে। ওরে বাল, মুখটা খারাপ করাইস না। তুই যে পিনে কুটলে কি করস ওইটার বাচ্চাগুলোর সামনে বললাম না। এখন মাতিমরে হিসাব ধর, ওর ক্যালকুলেশন মিলা। সিয়ামের কথায় ফুঁসে উঠলেও সৌভিক তৌফকে থামতে বলল। তৌফ চুপ করে প্রীতির দিকে তাকিয়ে জিহ্বাটা আলতো ভিজিয়ে নিল। শুষ্ক কণ্ঠে ঢোক গিলে স্বাভাবিক সুরে বলল, আজকে দিনটা ড্রপ যাক, আপাতত কিছু করিস না। ও একটু অ্যাডজাস্ট করুক, কাল দুপুর থেকে কাহিনী শুরু করলে বেস্ট হয়। আমার মাথায় সলিড বুদ্ধি এসেছে। রাতে সবার সাথে আলাপ করতে বসবো, ঠিক 11টার দিকে আমার কটেজের ভেতর চলে আসবি, ঠিক আছে?